দীর্ঘ ৫ বছর পর প্রাক্তন স্বামী সাইমনকে নিজের একমাত্র ননদের স্বামীর স্থানে দেখে থমকে যায় মুহূর্তে আদিবা। পা জোড়া যেন আর সামনে এগোচ্ছে না আদিবার। সিঁড়ির কাছে এসে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আদিবা, কিন্তু সিঁড়ি বেয়ে নিচে নামার শক্তি যেন সে হারিয়ে ফেলেছে। শরীরটা কাঁপছে, কপাল ঘামছে। এই মানুষটাকে জীবনে দ্বিতীয়বার দেখার আশা রাখেনি আদিবা কখনো। পাশে অবাক করা দৃষ্টিতে আদিবার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আহান। আজ মাত্র ৪ দিন হলো আদিবা আর আহানের বিয়ের। সাইমন কিছু কাজে দেশের বাইরে ছিল বলে বিয়েতে সে ছিল না। আজ সকাল ৬টায় সে দেশের মাটিতে পা রেখেছে। আহান কিছুক্ষণ সময় নিয়ে আদিবার ২ কাঁধে নিজের ২ হাত রেখে বলে, কি হয়েছে, সামনে এগোচ্ছ না কেন? আহানের কথায় চমকে ওঠে আদিবা। এতক্ষণ সে খেয়ালই করেনি যে আহান ওর সাথে আছে। আহানকে কি বলবে বুঝতে পারছে না আদিবা। খানিকটা চিন্তা করে কাঁপা কাঁপা কণ্ঠে আদিবা বলে, শুনছেন, আমার শরীরটা ভালো লাগছে না, আপনি দেখা করে আসুন ওনার সাথে, আমি একটু রুমে যাচ্ছি। কথাটা বলে আর এক মুহূর্ত দেরি না করে এক প্রকার ছুটতে ছুটতে নিজের রুমে চলে যায় আদিবা। আদিবার এমন কাণ্ডে বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছে আহান। হঠাৎ কি হয়েছে আদিবার চিন্তায় পড়ে গেছে আহান। আহান আদিবার পিছন পিছন রুমে যাওয়ার জন্য পা বাড়াতে ওর একমাত্র ছোট বোন সানিয়া ওকে ভাইয়া বলে ডাক দেয়। সানিয়া সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়েই খেয়াল করে আহানকে। আহান আর রুমে যেতে পারল না। নিচে গিয়ে সবার সাথে বসে কথা বলছে সে, কিন্তু মনের কোণে আদিবাকে নিয়ে অদ্ভুত অনুভূতি হচ্ছে ওর। আদিবার হঠাৎ করে এভাবে রুমে ছুটে যাওয়ার কোনো কুলু খুঁজে পাচ্ছে না ইফাত। কেমন জানি ঘোলাটে লাগছে ব্যাপারটা ওর কাছে। আদিবা মেয়েটা কেমন জানি অদ্ভুত টাইপের। মনের কথাগুলো কখনো শেয়ার করে না কারোর সাথে, গম্ভীর হয়ে থাকে সব সময়ই। আদিবার সবটা প্রচুর ভাবাচ্ছে আহানকে। প্রথম স্বামীর প্রতারণার আঘাত থেকে মেয়েটা এখনো বের হতে পারেনি, এটাই ধারণা আহানের। আহান সব জেনে শুনে বিয়ে করেছে, কিন্তু আদিবার প্রাক্তন স্বামীকে সে চেনে না এখনো। ভাবি কোথায় ভাইয়া, দেখছি না যে ভাবিকে কোথাও। সাইমনের কথা কর্ণকর হতেই আহান ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। মুখে হালকা হাসির রেখা টেনে সে বলে, তুমি বসো, আমি দেখি তোমাদের ভাবি কি করছে। এটা বলেই আহান নিজের রুমের দিকে পা বাড়ায়। আহানের মা খালেদা খাতুন ছেলের যাওয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করে মুখ বাঁকিয়ে বলেন, এই মেয়েকে নিয়ে আদিক্ষেতের শেষ নেই। যেন প্রথমবার বিয়ে করেছে বউ সেজে সারাক্ষণ ঘরে কোনায় বসে থাকা লাগে তার। মায়ের কথায় সানিয়া চুপ থাকতে পারল না আর। প্রতিবাদী সুরে সানিয়া গটগট করে বলল, দেখো মা, তুমি মেনে না নিলেও ভাবি এখন এই বাড়ির বউ। আচ্ছা মা, তুমি ভাবিকে যে নজরে দেখছো সেই নজরে তো সাইমনকে কখনো দেখনি। কারণ কি বলো তো? আমি যখন বারবার এই বিয়েতে অমত করছিলাম তখন তো তুমি আমাকে বারংবার এটা সেটা বুঝিয়েছ, জোর করে আমাকে সাইমনের সাথে বিয়ে দিয়েছ। সাইমনও তো ডিভোর্সি, সাইমনও তো আগে অন্য কারোর সাথে সংসার করেছে। সাইমনের সাথে তো বেশ ভালো তোমার সম্পর্ক, তবে ভাবিকে মেনে নিতে কিসের সমস্যা তোমার? মেয়ের কথা শুনে খালেদা খাতুনের চেহারা শুকনো হয়ে গিয়েছে। সাইমন খুব অপমান বোধ করতেছে নিজের স্ত্রীর মুখে এসব কথা শুনে। তবুও সাইমন আর খালেদা খাতুন চুপ হয়ে আছে, কারণ এখন সানিয়াকে কিছু বললেই ও আরও বেশি চটে যাবে তাই। সানিয়া খুব জেদি মেয়ে। ওর মা ইমোশনাল ব্ল্যাকমেল করে ওকে এই বিয়েতে রাজি করিয়েছে। তবে এখনও সানিয়া খোঁটা দেওয়ার বেলায় স্বামী কিংবা মা কাউকেই ছাড় দেন না। খালেদা খাতুন মেয়েকে কোনো ছেলের সাথে বিয়ে দেননি, বরং টাকাকে বিয়ে দিয়েছেন। টাকা দেখে ভেবেছিল খালেদা খাতুন সানিয়া সাইমনের সাথে খুব সুখী হবে, কিন্তু উনি এখনও জানতে পারেননি যে তার মেয়ে বিয়ের ৪ বছর পার হয়ে গেলেও এখনও সংসার করেনি। লোক দেখানো কথাবার্তা বললেও সবার সামনে বন্ধ কক্ষে স্বামীর দিকে দৃষ্টিও রাখে না সানিয়া, যদিও এতে সাইমনের ভীষণ খারাপ লাগে। সাইমন মাঝে মাঝে খুব মিস করে আদিবাকে। সানিয়াকে পাওয়ার লোভই সাইমন আদিবাকে ছেড়েছিল। এর পিছনে যদিও অন্য আরেকজনেরও হাত ছিল। সানিয়া আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। আদিবা দরজা বন্ধ করে কাঁদতে থাকে একাধারে। মনে পড়ে যায় সমস্ত অতীত। কোনো দোষ না থাকা সত্ত্বেও স্বামীর অবহেলার শিকার হতে হয়েছিল রোজ আদিবাকে।
আদিবার একটাই দুর্বলতা ছিল, তা হলো সে গরিব বাবার মেয়ে, যার কারণে প্রাক্তন স্বামী বিয়ের 6 মাস পর থেকে ওকে অবহেলা করা শুরু করেছিল। বুকের ভিতর চিনচিন ব্যথা করছে খুব আদিবার। সাইমনের সামনে যাওয়ার মতো কোনো ইচ্ছে নেই আদিবার। সাইমনকে দেখতেই আদিবার কষ্ট যেন বেড়ে যায় দ্বিগুণ। আহান এসে দরজায় নক করতে কেঁপে ওঠে আদিবা। আদিবার একটু ইচ্ছে করছে না দরজা খুলতে, তবুও খুলতে হবে, নয়তো যে আহান কষ্ট পাবে। মানুষটা যে ওকে ভীষণ ভালোবাসে, মানুষটাই তো তাকে নতুন জীবন দিয়েছে। যাই হয়ে যাক, এই মানুষটাকে কখনোই কষ্ট পেতে দিবে না আদিবা। আদিবার চোখের জল মুছে কয়েকটা বড় বড় শ্বাস নিয়ে স্বাভাবিক হয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতে আহান প্রশ্ন করা শুরু করে আদিবাকে। আদিবা প্রশ্নগুলো এড়িয়ে বলে, আসলে শিয়াকে খুব মনে পড়তেছে আমার, খুব মিস করতেছি মেয়েটাকে। আদিবার কথা শুনিয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেয় আহান। আহান আদিবার পাশে বসে ওর এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো ঠিক করতে করতে বলে, তুমি অনুমতি দিলে এখনই শিয়াকে আমি নিয়ে আসবো এই বাসায়। তুমি কিন্তু ভালো করে জানো শিয়াকে খুব ভালোবাসি আমি। শিয়াকে ছাড়া থাকতে পারবো না বলেই তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, যাতে শিয়াকে নিজের কাছে রাখতে পারি। কিন্তু তুমি কেন যে হঠাৎ এমন করছো বুঝতেছি না। বাচ্চা মেয়েটা আমাকে আর তোমাকে না ফেলে খুব অস্থির হয়ে পড়বে। আদিবা কিছু বলে না, শুধু নীরবে দুফোঁটা চোখের জল ফেলে আর মনে মনে বলে, কিভাবে বোঝাবো আপনাকে শিয়াকে ছাড়া যে আমার দম বন্ধ হয়ে আসছে এই মহলে। অনেক কষ্টের ফসল শিয়া আমার। শিয়ার জন্মের পর এই প্রথম ওকে ছাড়া 3টি রাত পার করলাম আমি। আমার বুকটা যে ছিঁড়ে যাচ্ছে, যন্ত্রণা দিচ্ছে প্রতিনিয়ত। আদিবাকে আনমনা হয়ে থাকতে দেখে আহান বলে, আর কোনো কথা শুনবো না তোমার, আমি এখনই গিয়ে নিয়ে আসবো শিয়াকে। এটা বলে আহান বসা থেকে দাঁড়িয়ে যায়। সাথে সাথে আদিবা বলে ওঠে, না বলছি তো আমি, কেন এত ঝামেলা করছেন শুধু শুধু। কিছুটা উচ্চস্বরে বলে কথাটা আদিবা। আদিবাকে হঠাৎ এভাবে মেজাজ দেখাতে দেখে অবাক হয় আহান, কারণ আহান জানে আদিবা কোনো বড় কারণ ছাড়া এভাবে রেগেমেগে কথা বলে না কখনো। খুব ঠান্ডা মেজাজের মেয়েটা। আহান খুব শান্তভাবে আদিবার 2 বাহুতে আলতোভাবে হাত রেখে বলে, সত্যি করে বলো, এই পরিবারে কে কি বলেছে তোমায়? শিয়াকে এই বাড়িতে আনতে কে নিষেধাজ্ঞা করেছে তোমায়? এবার আদিবা খুব চুপচাপ হয়ে গেল। মাথা নুয়ে অপরাধীর মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আদিবা। তখনই সানিয়া রুমে প্রবেশ করতে করতে বলে, ভাবিকে জিজ্ঞেস না করে আমাকে করো, কারণ 1000বার রিকোয়েস্ট করলেও ভাবি তোমার সেই মানুষটার নাম বলবে না। আহান কপাল ভাঁজ করে তাকায় সানিয়ার দিকে। সানিয়া নিজের রুমে যাওয়ার সময় হঠাৎ ভাই ভাবির কথার শব্দ শুনে দাঁড়িয়েছিল সেখানে। আদিবারা দরজার কাছেই ছিল বলে সব কথা বাহির থেকে স্পষ্ট শোনা যাচ্ছিল। আহানের পিছনে দাঁড়িয়ে আদিবা চোখ দিয়ে ইশারা করে যাচ্ছে সানিয়াকে যাতে সে আহানকে খালেদা খাতুনের নামটা না বলে। আহান কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে, শুধু একবার বল, কার কথায় শিয়াকে এই বাড়িতে আনার অনুমতি দিচ্ছে না আদিবা আমাকে? আম্মুর কথায়। সানিয়ার মুখে নিজের মায়ের কথা শুনে মোটেও বিশ্বাস করতে পারছে না আহান, কারণ সে তার মাকে অন্ধের মতো বিশ্বাস করে। হঠাৎ করে বুকের ভিতর কেমন জানি অদ্ভুত অনুভূতি হচ্ছে আহানের। সানিয়া ভাইয়ের অবস্থা বুঝতে পেরে বলে, ভাই একটা কথা বলি তোমায়, আমার কথায় কিছু মনে করিও না প্লিজ। মাকে এতটা বিশ্বাস করিও না, নয়তো আমার মতোই পস্তাতে হবে তোমাকেও। আর ভাবি, তোমায় বলছি, মায়ের কথায় চলিও না। ওনার কথা শুনলে পরে একসময় দেখা যাবে তোমার সংসারে আগুন জ্বলতেছে। শান্তিতে সংসার করতে দিবে না আম্মু তোমাকে। এখনও অনেক কিছু বাকি আছে, সাবধানে থেকো। আর ভাই, তুমি আমার মতো মাকে অন্ধবিশ্বাস করে নিজের সুন্দর জীবনটাকে নষ্ট হতে দিও না। আমার জীবন তো শেষ করলোই ওই লোভী মা নামক মানুষটা। কথাগুলো বলতে বলতে গলা ধরে আসছে সানিয়ার, তাই সে কথাগুলো বলে আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে ছুটে চলে গেল নিজের রুমে। বোনের কথাগুলো বারবার বাজতে থাকে ভাদের কানে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না সে। কি বলে গেল সানিয়া এসব? মা কি করে পারে সন্তানের সুখ শান্তি কেড়ে নিতে? আদৌ কি সম্ভব এসব করা একটা মায়ের পক্ষে? আহান নিজের রাগকে কন্ট্রোল করে আদিবাকে বলে, বিয়ের পর তো মেয়েদের বাপের বাড়ি থেকে ঘুরে আসতে হয় শুনেছি, চলো আজ ঘুরে আসি আমরা। আদিবা মন খারাপ করে দাঁড়িয়ে থাকলে আহান আবারও বলে, মন খারাপ করার কি আছে, এ তো বুঝলাম না। আমি জানি মা বাবা ছাড়া আর কেউ নেই তোমার পরিবারে যে তোমাকে বিয়ের পর দিন দেখতে আসবে।
এইসব তুচ্ছ বিষয় নিয়ে মোটেও মন খারাপ করবে না। আর কখনো বলে দিলাম, যাও তৈরি হয়ে নাও, আমার কিছু কাজ আছে, সেগুলো সেরে আসি আমি। আহান আদিবাকে তৈরি হয়ে নিতে বলে নিজে বেরিয়ে গেল রুম থেকে। হনহনিয়ে মায়ের রুমের দিকে এগোচ্ছে আহান। আহানের বাবা আফজাল খান এই সময় অফিসে আছেন, তাই মায়ের সাথে কথা বলার জন্য এর চেয়ে ভালো সুযোগ সময় আর হতে পারে না। রাগে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। লজ্জা করছে না তোর একটা ফকিন্নির জন্য নিজের মায়ের সাথে উচ্চস্বরে কথা বলতে? তুই তো এমন ছিলি না। কি জাদু করেছে ওই ডিভোর্সি মেয়ে তোর উপর? মায়ের কথা শুনে মুচকে হাসলো আহান। তারপর কিছুটা গম্ভীর হয়ে বলল, তবে কঠিন সত্যিটা শুনে রেখো আম্মু, সে আমার মেয়ে, সে আমার পরিচয় বড় হবে। আর তুমি এই বিষয় নিয়ে আর কোনো কথা শোনাবে না আদিবাকে বলে দিলাম। আর হ্যাঁ, আর একটা কঠিন সত্য আছে আমার জীবনে, যা একমাত্র আমি ছাড়া কেউ জানে না, আর কেউ জানবেও না। তুই কিন্তু ভুল করছিস বাবা। আদিবা মেয়েটা যদি এতই ভালো হতো তবে ওর ডিভোর্স হয়ে যেত না বিয়ের 1 বছর না ঘুরতেই। তুই ওই মেয়েকে ছেড়ে দে বাবা। আমি আমার ভাইয়ের মেয়ে আফিফাকে বিয়ে করাবো তোকে। আফিফা অনেক সুন্দরী আর আমার ভাইয়ের অনেক টাকা পয়সা আছে। তুই সারা জীবন বসে বসে খেতে পারবি। আর সব থেকে বড় কথা হলো, আফিফা তোকে ছোট থেকে পছন্দ করে। সীমা, এতটা লোভী তুমি আমি ভাবতেই পারিনি কখনো। সানিয়া ঠিক বলেছে, তুমি খুব লোভী একটা মহিলা। তুমি কখনো কারো ভালো চাও না, শুধু নিজের লোভটা সব তোমার কাছে। শোনো মা, আমি তোমার মতো লোভী না। আমি আমার বাবার মতোই খেটে খাওয়া মানুষ। খালেদা খাতুন একদম চুপ হয়ে গেলেন নিজের ছেলের চোখে নিজের জন্য এত তীক্ষ্ণ ঘৃণা দেখে। খালেদা খাতুনকে চুপ থাকতে দেখে আহান আবারও বলে, যাই হোক, আমি আদিবাকে নিয়ে সিয়াকে আনতে যাচ্ছি। কেউ যেন এই ব্যাপারে আর কোনো কথা না বলে। আমার মেয়ে আমার সাথেই থাকবে। আর হ্যাঁ, আজ রাতে ওখানেই থেকে যাব। চললাম, আল্লাহ হাফেজ। কথাগুলো বলে নিজের রুমের দিকে পা বাড়ালো আহান। খালেদা খাতুন এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আহানের যাওয়ার দিকে। হঠাৎ করে খুব কষ্ট হচ্ছে খালেদা খাতুনের, আবার ভীষণ রকম রাগ হচ্ছে আদিবার উপর। আহান রুমে যেতে যেতে আফজাল খানের সাথে কথা বলে জানিয়ে দিল সে শ্বশুর বাড়িতে যাচ্ছেন। ছেলের সততায় ভীষণ খুশি আফজাল খান। আফজাল খান সবসময় মনে মনে চেয়েছেন তার ছেলে যেন কোনো গরিব ঘরে অসহায় মেয়েকে বিয়ে করে, আর আহান তার সেই আশাটাই পূরণ করেছে অজান্তেই। আফজাল খান মনে মনে এটা চাইলেও মুখে কখনো উচ্চারণ করেনি আহানের সামনে এই বিষয়ে কোনো কথা। আহান রুমে প্রবেশ করে আদিবাকে উদ্দেশ্য করে বলে, হয়েছে তোমার? খুব নরম সুরে আদিবা বলে, হয়েছে। এই মিষ্টি কণ্ঠের ছোট্ট শব্দটা আহানকে মুগ্ধ করে বারংবার। যতই মন খারাপ থাকুক, আদিবার কাছে আসলেই মন ভালো হয়ে যায় আহানের। আদিবা তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর খুঁটে খুঁটে দেখছে নিজেকে। আহান ধীর পায়ে আদিবার পিছনে গিয়ে কানে কানে বলে, এভাবে দেখো না আমার হুড়পড়িকে, নজর লেগে যাবে। সাথে সাথে লজ্জায় মাথা নুয়ে নেয় আদিবা। আদিবার ঠোঁটের চিকন হাসি স্পষ্ট ফুটে উঠছে। আহান মৃদু হাসে আদিবাকে এভাবে লজ্জা পেতে দেখে। মেয়েটা বেশ লাজুক, একটুতে লজ্জা লালচে হয়ে যায়। শ্যামবর্ণ চেহারায় মায়াবী সুন্দর আদিবা আহানের দৃষ্টিতে। আহান একটু কেশে বলে, এতটা লজ্জা পেও না গো মায়াবতী, নিজেকে কন্ট্রোল করতে পারবো না এই ভর দুপুরে। ফিসফিস করে কথাটা উচ্চারণ করেই ওয়াশরুমে চলে যায় আহান। আদিবা বেশ লজ্জা পেয়ে 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। মানুষটা বড্ড সরল, যা বলার স্পষ্টভাবে বলে দিবে কোনো সংকোচ ছাড়া। এই কারণে হয়তো আদিবার এত দ্রুত এই মানুষটাকে পছন্দ হয়ে গিয়েছে। শিয়ার কারণে এই সৎ মানুষটাকে আদিবা নিজের করে পেয়েছে। শিয়ার প্রতি এক অদ্ভুত টান আছে আহানের, তবে এখনও একটা সত্যি আদিবার কাছে অজানা। আহান ড্রাইভ করছে আর আদিবা ওর পাশে চুপচাপ বসে আছে। আদিবাকে চুপচাপ বসে থাকতে দেখে আহান বলে, শিয়ার কাছে যাচ্ছি আমরা। তোমার তো খুব বেশি খুশি হওয়ার কথা, কিন্তু তা না করে মনমরা হয়ে চুপচাপ বসে আছো কেন? আহানের করা প্রশ্নের উত্তরে আদিবা শুধু এইটুকুই বলল, কিছু সত্য পৃথিবীর সমান খুশি দেয় আমাদের, আর কিছু সত্য আছে যা ভয়ঙ্কর অগ্নিতে পুড়িয়ে ছাই করে ফেলে। আদিবার এমন কথায় হুট করে ধুকপুক করে ওঠে আহানের বুক, কেঁপে ওঠে সমস্ত শরীর। গাড়ির জানালা খোলা, এত এত বাতাসের মধ্যেও কপালে ঠোঁটের নিচে ঘেমে গেছে আহানের। কোনো ভয় প্রবেশ করলে আহানের মনে তখনই কপাল আর ঠোঁটের নিচে ঘেমে যায় ওর। হঠাৎই কোন সত্যির কথা বলল আদিবা বুঝতে পারছে না আহান।
কখনো কোনো কথা স্পষ্ট করে বলে না মেয়েটা। অদ্ভুত ধরনের এক মেয়ে। মনের কথাগুলো কখনো স্পষ্ট করে কারোর সাথে শেয়ার করবে না, শুধু গম্ভীর হয়ে একাকী চিন্তা করবে, যা আহানকে কাঁপিয়ে রেখে দেয়। আহানের গোপন সত্যটা জেনে গেল না তো আদিবা? এই ভয়ে ঘামছে সে। আহান ঠাস করে গাড়ি দাঁড় করিয়ে আদিবার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, কিছু কিছু কথা স্পষ্ট বলতে হয়, সব কথা অস্পষ্ট রাখলে বুঝতে বড় কষ্ট হয়। গাড়ি স্টার্ট করুন, শিয়ার সাথে দেখা করার অপেক্ষা আর হচ্ছে না আমার। আমি তেমনভাবে কিছুই বলিনি যে আপনার বুঝতে অসুবিধা হবে। আদিবা কথাটি বলতেই লক্ষ্য করে আহানের মুখ ঘেমে আছে। সে দ্রুত হাত ব্যাগ থেকে টিস্যু বের করে ঘামগুলো মুছে দিল খুব যত্নে, আর মৃদু করে একটা হাসি দিল। আহান হতাশা হলো। এই মেয়ের পেট থেকে কথা বের করা মোটেও সহজ কাজ নয়। আহান গাড়ি স্টার্ট দিল। আদিবা আহানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ভাবতে থাকে, কিভাবে বলবো মনের লুকানো কথাগুলো। আপনার মতো একজন মানুষ পেয়েছি ভাগ্য করে। আপনাকে আর কতই বা জ্বালাবো। আমার তো শুধু নিজের উপরেই খুব ঘৃণা হচ্ছে। এতদিন পর নিজের মেয়ের সামনে কোন মুখ নিয়ে যাব আমি? শিয়া কি পারবে ক্ষমা করতে আমায়? আমি যে কিছুতে শিয়ার মুখোমুখি হতে পারবো না। আমি তো আমার মিষ্টি মেয়েটার মা হওয়ারও যোগ্য না। আমি যদি ভালো মা হতাম তবে কখনোই এইটুকুন বাচ্চা মেয়েটাকে একা রেখে নিজের সুখ খুঁজতে বেরিয়ে পড়তাম না। আমি খুব খুব খারাপ মা। আমি একজন স্বার্থপর মা। আমি একবারও নিজের মেয়ের কথা ভাবিনি, শুধু নিজের কথাই ভেবে গিয়েছি। বিয়ের দিন বিদায়ের ঠিক আগ মুহূর্তে শাশুড়িমা বলেছিলেন, যদি শিয়াকে আমি আমার সাথে করে ওই বাড়িতে নিয়ে যাই তবে উনি আমার মেয়েটাকে আমার থেকে চিরদিনের জন্য আলাদা করে দিবেন। সেই ভয়ে আমি আর ওকে আমার সাথে ওই বাড়িতে নিতে চাইনি। এখন শিয়াকে ওই বাড়িতে নিলে উনি সত্যি সত্যি যদি আমার মেয়েটাকে আমার থেকে দূরে সরিয়ে দেন, তবে কি নিয়ে বাঁচবো আমি? আমি নিঃস্ব হয়ে যাব আমার প্রাণটাকে ছাড়া। সব সত্যি তো আর আপনাকে বলতে পারছি না শিয়ার বন্ধু। কিছু সত্যি খুব তিতা হয়, যা সবাই সহ্য করতে পারে না। আপনিও হয়তো সহ্য করতে পারবেন না নিজের মায়ের এমন আচরণ। গাড়ি থামতে ভাবনার জগৎ থেকে ফিরে আসে আদিবা। আহানের দিকে তাকিয়ে বলে, শিয়ার বন্ধু, আমরা এত দ্রুত কিভাবে এসে পৌঁছালাম? সারা রাস্তায় ঘুমিয়ে থাকলে সময়ের হিসাব কিভাবে মেলাবেন শিয়ার আম্মু? ঘড়ি দেখো, বিকাল হয়ে এসেছে। মৃদু হেসে বলে আহান। আদিবা বেশ লজ্জা পেয়ে যায়। আর লজ্জা পেতে হবে না, নেমে আসুন এবার। গাড়ি দরজা খুলে দিয়ে বলে আহান। গাড়ি বাসা থেকে একটু দূরে একটা সাদা মাঠে পার্ক করেছে, তাই আরও কিছুটা পথ হেঁটে বাসায় যেতে হবে। দরজার সামনে এসে দাঁড়াতেই দুজনে কর্ণঘোর হলো শিয়ার চিৎকার চেঁচামেচির। কাঁদতে কাঁদতে যেন হাঁপিয়ে উঠেছে ছোট্ট প্রাণটা। আদিবা শিয়ার কান্নার শব্দ শুনে আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে আষ্টে পৃষ্ঠে। মা মেয়ে দুজনেই সমান তালে কেঁদে যাচ্ছে। আহান শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অদ্ভুত সুন্দর লাগছে দৃশ্যটা। আহানের চোখের কোণেও জল জমাট বেঁধেছে। এতদিন পর মেয়েকে কাছে পেয়ে যেন দেহে প্রাণ ফিরে পেল আদিবা। মেয়ের চোখ মুখ সব মুছে দিয়ে আহানের দিকে আঙ্গুল তুলে আদিবা বলে, দেখো আম্মু, কাকে নিয়ে এসেছি, তোমার বন্ধুকে এনেছি। সে একবার তাকিয়ে আহানের দিকে, আবার মুখ ফিরিয়ে আদিবার বুকে মুখ গুজে ফেলে। আহান অবাক হয়, যে মেয়ে ওর জন্য পাগল ছিল সেই মেয়ে ওর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মানতে পারছে না সে। আদিবা খুব যত্ন করে শিয়াকে জিজ্ঞেস করে, কি হয়েছে আমার মামুনিটার? বন্ধুকে জড়িয়ে ধরে আদর দিচ্ছ না কেন আজ? শিয়া মুখ ফুলিয়ে হেঁচকি তুলতে তুলতে বলে, আমি জানি আম্মু, বন্ধু পচা, খুব পচা। বন্ধু তোমাকে আমার কাছ থেকে নিয়ে চলে গেছে। বন্ধু একটুও ভালো না। শিয়ার কথা শুনে ভীষণ কষ্ট হচ্ছে আহানের। মেয়েটা মাকে ছাড়া খুব ভেঙে পড়েছে, বুঝতে পারছে আহান। আদিবা আদর মাখা কণ্ঠে জিজ্ঞেস করে, এসব কথা তোমায় কে বলেছে মা? কেন, সবাই তো বলে। আমি যখন তোমার কাছে যাওয়ার জন্য জোরে জোরে কান্না করি তখন পাড়ার মহিলারা এসে এগুলো বলে, আর নানুকেও খুব কথা শোনায়। থেমে থেমে ধীর কণ্ঠে কথাগুলো বলে শিয়া। আদিবা সব বুঝে গেছে এসব কারা বলতে পারে, তাই সে আর শিয়াকে জেরা করেনি। সমাজে এমন মানুষের অভাব নেই। মানুষকে খোঁটা দিয়ে কথা না বললে, মানুষকে বিনা কারণে কষ্ট না দিলে তাদের দিন চলে না। বরাবরই এসব মানুষকে অপছন্দ করে আদিবা এবং দূরত্ব বজায় রাখে এসব মানুষের কাছ থেকে। নিস্তব্ধ বিকেলে নির্জন প্রহরে ঘুমিয়ে যায় শিয়া মায়ের বুকে। ঘুমের মধ্যে মেয়েটা কেমন জানি বড় বড় শ্বাস নিচ্ছে। এর নাম দীর্ঘশ্বাস।
মেয়ের এমন অবস্থা দেখে আদিবার বুকটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। মেয়ের এমন অবস্থার জন্য বারংবার নিজেকেই দোষারোপ করছে আদিবা। শিয়া ঘুমিয়ে গেলে শিয়াকে খুব যত্ন সহকারে শুয়ে দেয় ওর বিছানায়। তারপর নিজের মায়ের কাছে গিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে আদিবা। আদিবার মা ফাতেমা বেগমও শব্দ করে কেঁদে ফেলেন। মাকে কাঁদতে দেখে দ্রুত ঢুক গিলে ফেলে আদিবা। তারপর নিজেকে কন্ট্রোল করে নিজের চোখের জলগুলো মুছে মায়ের দুই গালে আলতো করে হাত ছুঁয়ে বলে, আমার জন্য অনেক কথা শুনতে হয়েছে মানুষের কাছে, তোমাকে ক্ষমা করে দাও শেষবারের মতো আমাকে। আর কখনো আমার জন্য কারো কাছে ছোট হতে হবে না, কথা দিলাম তোমাকে আমি। এইটুকু কথা বলে মায়ের চোখের জল মুছে দেয় যত্ন করে আদিবা। আহান শুধু দেখছে সব আর মুগ্ধ হচ্ছে। পরিবার তো এভাবেই সুন্দর। তারপর আদিবার মা ফাতেমা বেগম বললেন, তুই জামাইকে নিয়ে শিয়ার পাশে বস, আমি কিছু নিয়ে আসি খাওয়ার জন্য, অনেক দূর থেকে এসেছিস। তখন আহান শাশুড়ি যাওয়ায় বাধা দিয়ে বলে, কোথাও যেতে হবে না আপনাকে আন্টি, সব প্রয়োজনীয় জিনিস আমি সাথে করে এনেছি। আদিবা অবাক হয় আহানের কথা শুনে, কারণ ও কিছু নিতে দেখেনি আহানকে। তবে কবে কিনলো আহান সব জিনিসপত্র? ফাতেমা বেগম মেয়ের জামাইয়ের দিকে তাকিয়ে ছলছল নয়নে বলে, তোমাকে দেখলে একটা ছেলে সন্তানের যে অভাব ছিল তার লাগে না, অনেক সুখী হও বাবা। আহান আর কিছু বলে না, শুধু মুচকি হেসে সব এনে শাশুড়ির হাতে তুলে দেয়। ফাতেমা বেগম রান্নাঘরের দিকে এগিয়ে যান সব খাবার আর জিনিসপত্র নিয়ে, আর আদিবাকে বলে যান আহানকে নিয়ে ফ্রেশ হয়ে নিতে। ফাতেমা বেগম চলে গেলে আদিবা আহানের সামনাসামনি গিয়ে দাঁড়ায়। আহানের চোখে মুখে বিষণ্ণতা স্পষ্ট দেখতে পাচ্ছে আদিবা। আদিবা আহানের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে হাতের দিকে দৃষ্টি রেখেই বলে, আমি জানি আপনি খুব কষ্ট পেয়েছেন শিয়ার কথায়। শিয়া পিচ্ছে একটা মেয়ে, এত কিছু বোঝে না। মানুষের কথা ভীষণ আঘাত পেয়েছে মেয়েটা, তাই কথাগুলো বলেছে। আর আপনি তো জানেনই সমাজে কিছু মানুষ এমন আছেন যারা অন্যের ভালো সহ্য করতে পারে না। আপনি হয়তো জানেন না, ডিভোর্স হওয়ার পর থেকে আমার এই বাড়িতে থাকতে অনেক সমস্যা হয়েছে। মানুষের কটু বাক্যে প্রতিনিয়ত খুন হয়েছে আমি, তবু এই মেয়ের জন্য বাঁচতে হয়েছে আমাকে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি আপনাকে, আপনাদের বাবা মেয়ের সম্পর্ক আবার আগের মতো সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। দায়িত্ব আমি নিচ্ছি। আহান শিয়ার দিকে তাকিয়ে বলে, শিয়ার অভিমান হয়েছে। যাই হোক, আসো ফ্রেশ হয়ে আসি, ওয়াশরুম কোথায়? আহানের কথা শুনে মাথা নিচু করে ফেলে আদিবা। আহান লক্ষ্য করে আদিবা কেমন জানি হাত কসলাচ্ছে। কি হলো, আসো, ফ্রেশ হতে হবে তো। আদিবা থেমে থেমে বলে, আসলে বাথরুম তো বাহিরে, আপনি এই বাথরুমে মানিয়ে নিতে পারবেন না, আর হাত মুখ ধৌত করতে হলে পুকুরে যেতে হবে। এবার কুটকুট করে হেসে ওঠে আহান। বোকা বনে যায় আদিবা। হাসতে হাসতে আহান বসে পড়ে মোড়া পেতে। হা হয়ে দাঁড়িয়ে আহানের অদ্ভুত কাণ্ড দেখছে আদিবা। কি হয়েছে, এত হাসতেছেন কেন আপনি? ভ্রু কুঁচকে বলে আদিবা। হাসবো না তো কি করব? পুকুরে কত সাঁতার কেটেছি বন্ধুদের সাথে এক সময়, তুমি জানো? জানো না, কারণ বলা হয়নি কখনো তোমাকে। আর টয়লেট নিয়ে চিন্তা করতে হবে না, তা আমি ম্যানেজ করে নিব কোনোভাবে। চিল থাকো জনাবা, চিল। এটা বলে আদিবার হাত ধরে বাইরে নিয়ে আসে আদিবাকে আহান। পুকুর ঘাটে যেতে কিছু মহিলা এসে আদিবাকে জড়িয়ে ধরে কৌশল বিনিময় করেন। আদিবা বরাবরই চাপা স্বভাবের মেয়ে, তাই সে বেশি কোনো কথা বলল না তাদের সাথে। পুকুর থেকে হাত মুখ দিয়ে চলে আসার সময় আহানের কর্ণধারে কিছু কথা প্রবেশ করে। কিছু মহিলা বলাবলি করছিল, মেয়েটা এমনি লোভী, শুধু বড়লোক পরিবারের ছেলেদের পটিয়ে বিয়ে করে নেয়। আরেকজন বলে, দেখিস তোরা, আগেরবার যেমন বিয়ের 1 বছর না হতেই অন্তঃসত্ত্বা করে ছুঁড়ে ফেলে দিয়েছিল, এবারও তেমনই হবে। অন্য আরেকজন বলে ওঠে, সেই দিন আর বেশি দূরে নেই, আবারও দেখবি আর একটা বাচ্চা নিয়ে বুড়ো মা বাবার ঘাড়ে এসে বোঝা হবে। কথাগুলো শুনে আহান তাদের দিকে এগিয়ে যেতে নিলেই আদিবা ওকে আটকে দেয় আর বলে, ছাড়ুন ওদের কথা, অভ্যাস হয়ে গেছে এই কয়েক বছর ধরে এদের এমন কটু বাক্য শুনতে শুনতে, এখন আর গায়ে মাখি না এদের কথা। তাই বলে কি এভাবে ছেড়ে দেবো এদের? হাত ছাড়ো, কিছু কথা বলে আসি ওদের আমি, জাজালো কণ্ঠে বলে আহান। আদিবা শক্ত গলায় বলে, বলছি তো, ছাড়ুন এসব কথা। এদের সাথে তর্কে গিয়ে নিজের সময় নষ্ট করার কোনো মানে হয় না, ঘরে চলুন। আদিবা কথাগুলো বলে আহানের হাত ধরে ঘরে নিয়ে আসে। মাথা খারাপ হয়ে আছে আহানের, নিজে নিজেই দাঁত কিরমির করছে আর লাল চোখে আদিবার দিকে তাকাচ্ছে বারংবার। আদিবার ঢুক গেলে সে বুঝতে পারে আহান রেগে মেগে আগুন হয়ে গেছে।
এসব কথা প্রথমবার শুনলে শরীরে এমন রাগ চড়ে বসবে স্বাভাবিক, কিন্তু আদিবার যে অভ্যাস হয়ে গেছে এসব শুনতে শুনতে আদিবা চট করে গিয়ে একটা তোয়ালে এনে এগিয়ে দেয় আহানের দিকে। আহান তোয়ালে না নিয়ে পকেট থেকে টিস্যু বের করে মুছে নেয় হাত ও মুখমণ্ডল। আদিবা মন খারাপ করে নিজেই নিজের মুখ মুছে নেয় তোয়ালেটে দিয়ে। আহান বসে বসে ফোন ঘাটাঘাটি করছে। মিজাজ আরও বেশি বিগড়ে যাচ্ছে আহানের, কারণ গ্রামে নেটওয়ার্ক সমস্যা অনেক, যাওয়ার কাছে বিরক্তিকর মনে হচ্ছে এই মুহূর্তে। আদিবা আহানের সামনে গিয়ে দাঁড়ালে চোখ বড় বড় করে আদিবার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আহান। আদিবা আমতা আমতা করে বলে, না মানে জানতে চেয়েছিলাম আপনি তো গাড়ি কোথাও থামাননি, তাহলে এত নাস্তা জিনিসপত্র কিনেছেন কখন? ঘুমিয়ে থাকলে সারা রাস্তায় দেখবে কিভাবে কেউ? শক্ত গলায় বলে আহান। আদিবা আর কিছু বলল না। আহানের মাথা ঠান্ডা হওয়া অবধি আর কোনো কথা বলা যাবে না, বুঝতে পারছে আদিবা। ফাতেমা বেগম এসে বলে, আদিবা মা, খেতে আয় জামাইকে নিয়ে। আদিবা আহানের দিকে এক নজর তাকালো। আদিবা ডাকার আগে আহান নিজে নিজেই শাশুড়ির সাথে খেতে চলে গেল। খেতে এসে আর এক ঝামেলা, নিচে পিড়াতে বসে খেতে হবে, যা আহান পারবে না, কারণ অভ্যাস নেই। শাশুড়িকে সেই কথা বললে আহান উনি একটা মাদুর এনে বিছিয়ে দেন, সেখানেও বসতে পারছে না কোনো মতে আহান। প্যান্ট পরিধান করে নিচে বসা খুব কষ্টসাধ্য, তার উপর আহানের অভ্যাসও নেই তেমন একটা। আদিবা এতক্ষণ এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল চুপচাপ। ফাতেমা বেগম আদিবাকে ডেকে বলে, জামাই তো বসতে পারছে না এখানে নিচে, তুই একটা ব্যবস্থা কর তো মা। আহান আদিবার দিকে আর চোখে তাকায়। আদিবা তার লক্ষ্য করেও কোনো রিয়েক্ট না করে ওর রুমে গিয়ে দুইটা মোড়া আনে, একটা বড় আর একটা একটু ছোট। ছোট মোড়ায় বসতে দিয়ে বড় মোড়ায় প্লেট রাখতে দিয়েছে। নিচে থেকে সব খাবার প্লেটে সাজিয়ে দিয়েছে আদিবা। আহান কোনো কথা না বাড়িয়ে খেতে শুরু করে দেয়। আদিবা মৃদু হেসে খাওয়া শুরু করে। খাবার খাওয়ার মাঝখানে আদিবা ওর মাকে জিজ্ঞেস করে, বাবা কখন ফিরবে মা? এই তো আর কিছুক্ষণ পর ফিরবেন, তুই খেয়ে নে মা, তোর বাবা দুপুরে খেয়েই বেরিয়েছেন। সন্ধ্যায় শিয়া ঘুম থেকে জেগে দেখে ওর এক পাশে আদিবা আর অন্য পাশে আহান ঘুমিয়ে আছে। শিয়া এক পলক আহানের দিকে তাকিয়ে আদিবাকে খুব শক্ত করে জোরে ধরে চোখ দুটো বুজে নেয়। মেয়ের স্পর্শ পেয়ে জেগে যায় আদিবা। শিয়ার কপালে আলতো চুমু খেয়ে আদিবা বলে, ঘুম পূর্ণ হয়েছে আমার রাজকন্যার? মুচকে এসে হ্যাঁ সূচক মাথা দোলায় শিয়া। তারপর আদিবা শিয়াকে ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে দিচ্ছে। তখন খেতে খেতে শিয়া বলে, আম্মু তুমি পচা বন্ধুকে বলো চলে যেতে এখান থেকে। পচা বন্ধু এখানে থাকলে তোমাকে আবার আমার কাছ থেকে নিয়ে চলে যাবে। না মা, এমন করে বলে না। উনি তোমার পচা বন্ধু কে বলেছে? উনি তো তোমার ভালো বন্ধু। তুমি জানো তোমার বন্ধু তোমার জন্য অনেকগুলো চকলেট এনেছে। আর সবচেয়ে বড় কথা কি জানো? কি কথা আম্মু? কথাটা হলো উনি তোমাকে আর আমাকে ওনার সাথেই ওনাদের বাসায় নিয়ে যেতে এসেছেন। আমরা সবাই মিলে ওখানে অনেক আনন্দ করব, খুব মজা হবে। তুমি সত্যি বলছো? বন্ধু ভালো? বন্ধু আর আমাকে কাঁদাবে না? হ্যাঁ মামনি, আমি সত্যি বলছি। তোমার বন্ধু তোমাকে অনেক ভালোবাসে। তোমার বন্ধু তোমার জন্য অনেক খেলনা কিনে রেখেছে, বড় বড় পুতুল কিনেছে। ভালো না বাসলে কি কেউ এসব করে কারোর জন্য বলো তো? তাহলে বন্ধু আমার কাছ থেকে সেদিন তোমাকে নিয়ে চলে গিয়েছিল কেন? সবাই বলেছে বন্ধু নাকি খুব পচা। মানুষের কথায় কান দিতে নেই মা। আম্মুকে কখনো মিথ্যা বলে তোমার সাথে? বলো না, আমার আম্মু সব থেকে ভালো আম্মু। তাহলে এখন থেকে শুনবে তো আম্মুর সব কথা? শুনবো। আচ্ছা তাহলে তোমার বন্ধু ঘুম থেকে উঠলে বন্ধুকে জড়িয়ে ধরে আগের মতো আদর দিবে তো? মুখে মিষ্টি একটা হাসি এনে হ্যাঁ সূচক মাথা দোলায় শিয়া। আড়াল থেকে মা মেয়ের সব কথা শুনে আহান। ওদের কথা শুনে আহান খুব খুশি হলেও মনের ভিতর কোথাও একটা হারানোর ভয় লুকিয়ে আছে আহানের। অন্তরিক্ষে আজ তারার মেলা। চাঁদটাও বেশ গোলাকার আকৃতি ধারণ করেছে, আলোকিত হয়ে আছে সর্বত্র। ঝিরিঝিরি ঠান্ডা বাতাস বয়ে চলেছে আপন মনে। জ্যোৎস্না মাখা এই রাতে উঠানে শীতল পাটি বিছিয়ে শুয়ে আছে আহান শিয়াকে নিয়ে। বেশ জমে উঠেছে বাপ বেটির সম্পর্ক। আবার খুনসুটি করছে দুজন আর খেলছে। সে আহানের নিজের মেয়ে না হলেও শিয়াকে অসম্ভব রকম ভালোবাসে আহান, যেন পূর্বে কোনো সম্পর্ক ছিল আহানের সাথে শিয়ার। ওদেরকে এভাবে আনন্দ করতে দেখে আদিবা আর ওদের কাছে গেল না। কিছুক্ষণ একা সময় কাটাতে দিয়েছে আদিবা বাবা মেয়েকে, কারণ আদিবা জানে ওরা দুজন একে অপরকে অনেক ভালোবাসে। জন্ম থেকে নিজের বাবাকে কাছে পায়নি শিয়া, তাই আহানকে বাবা রূপে পাওয়ার পর থেকে শিয়া ভীষণ দুর্বল হয়ে পড়েছে আহানের প্রতি।
শিয়ার জন্যই আজ আহান আর আদিবা পবিত্র বন্ধনে আবদ্ধ হতে পেরেছে। আদিবা এক নজরে তাকিয়ে আছে আহান আর শিয়ার দিকে। আড়াল থেকে বাবা মেয়ের ভালোবাসা দেখে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে এই বলে যে বিধাতা যা করেন ভালোর জন্যই করেন। সাইমন যদি আমার জীবন থেকে চলে না যেত তাহলে এই মানুষটাকে পাওয়া হতো না আমার। হাজার শুকরিয়া খোদার কাছে। মাঝরাতে ঘুম ভেঙে যায় আদিবার। তখন সে অনেক চেষ্টা করে আবার ঘুমানোর, কিন্তু কিছুতেই ঘুম আসে না। মনটা হঠাৎ কেমন চটপট করছে আদিবার। জানি না আগামীকাল শিয়াকে নিয়ে খানবাড়িতে গেলে কি হবে। আল্লাহ গো, আমার মেয়েটাকে কেড়ে নিও না আমার কাছ থেকে। সে আমার বেঁচে থাকার শেষ সম্বল। নিজে নিজে এসব কথা বলছে বিড়বিড় করে আদিবা। চোখে জলও জমাট বেঁধেছে। অনুমতি পেলেই বুঝি গড়িয়ে পড়বে জলগুলো কান্না হয়ে। কপাল ভাঁজ হয়ে গেছে চিন্তায় আদিবার। শুয়ে থাকতে আর ভালো লাগছে না ওর, তাই ও উঠে বসে আছে। মোবাইল হাতে নিয়ে দেখে মাত্র বাজে 1:44। বুকটা কাঁপছে আদিবার। খালেদা খাতুনের বলা কথাগুলো যেন বারংবার কানে বাজছে ওর। পুরো রুম জুড়ে পায়চারি করছে ও। আমি যা করেছি নিজের স্বার্থে করলেও তোমাদেরকে বড্ড ভালোবেসে ফেলেছি। প্লিজ ছেড়ে যেও না আমায় তোমরা। তোমাদেরকে ছাড়া আমি নিঃস্ব হয়ে যাব। আহান ঘুমের মধ্যে বিড়বিড় করে এসব বলছে। লক্ষ্য করেছে আদিবা, কিন্তু কথাগুলো খুব আস্তে গুনগুন করে বলায় আদিবা বুঝতে পারেনি কিছু। আদিবা এসে আবার শুয়ে যায় নিজের জায়গায় এসে। সকালে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে খানবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ওরা। আফজাল খান ফোন করেছে আহানের কাছে। বাবার সাথে কথা বলা শেষ করে আহান গাড়ি স্টার্ট দেয়। আদিবার মুখটা শুকনো হয়ে আছে। চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে আদিবার চেহারায়। লক্ষ্য করে সবটা আহান। আহান সামনের দিকে তাকিয়ে বলে, এত চিন্তা কিসের তোমার? অসুস্থ হতে হবে না চিন্তা করে। আমি আম্মুকে বলেছি শিয়া আমার নিজের মেয়ে, এবং তুমিও এখন থেকে সবাইকে এটাই বলবে শিয়া আমার মেয়ে। সবাই জানবে শিয়া আমার মেয়ে। আর কিছু শুনতে বা বুঝতে চাই না আমি। অবাক হয়ে শুনছে আদিবা আহানের কথা, তবে ভাবছে আবার সাইমনের কথা। কারণ ও শিয়াকে দেখলে বুঝে যাবে যে শিয়া ওরই মেয়ে, কেননা ওদের ডিভোর্সের বয়স আর শিয়ার বয়স একই। মনে মনে বড্ড বেশি ভয় পাচ্ছে আদিবা। তবুও নিজের সব ভয় ভীতিকে কন্ট্রোল করে আদিবা বলে, আপনাকে একটা কথা বললে কিছু মনে করবেন না তো? কিছু মনে করার কি আছে, বলো কি বলবে। আসলে আমি তো খানবাড়িতে নতুন, কিছু জানি না এখনও এই বাড়ি সম্পর্কে। সানিয়া আপুর ব্যবহার খুব ভালো লেগেছে আমার। মেয়েটা বড্ড নিষ্পাপ, কিন্তু আমার মাথায় একটা বিষয় আসতেছে না। কি বিষয়? সানিয়া আপুর বিয়ের 4 বছর হয়ে গেলেও উনি শ্বশুর বাড়িতে যান না কেন? এই প্রশ্নের উত্তর আমি নিজেও জানি না। ওর বিয়ের 6 মাস আগেই ওর শ্বশুর শাশুড়ি মারা যায় একটা দুর্ঘটনায়। ওর শাশুড়ি ছিল আম্মুর বান্ধবী। আম্মুকে সবসময় বলতে শুনি যে শ্বশুর শাশুড়ি নাই, আর সাইমনও বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে। ওখানে নতুন বিজনেস শুরু করেছে নাকি 4 বছর আগেই, তাই সানিয়া ওখানে একা থাকতে পারবে না বলে যেতে চায় না। বিয়ের পর সানিয়া শুধু এক রাত ছিল সাইমনের বাসায় গিয়ে। এরপর আর কখনো এক মুহূর্তের জন্য যায়নি, আর সাইমনও কখনো জোর করেনি। সাইমন যখনই দেশে আসে আমাদের বাড়িতেই থাকে। সাইমনের বাবা মায়ের মৃত্যুর কথা শুনে অজানা এক কষ্ট ভর করে আদিবার বুকে। সাইমন অবহেলা করলেও এই মানুষ দুজন ভীষণ ভালোবাসত ওকে, সবসময় আগলে রাখত। সাইমনের সাথে বিচ্ছেদের পর ইচ্ছে করে আদিবা আর তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি, কারণ ওনাদের সাথে কন্ট্যাক্ট থাকলে সাইমনের মায়া কাটাতে পারত না আদিবা কিছুতেই। নিজের অজান্তেই চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে আদিবার। আহান ড্রাইভ করছে, সামনে তাকিয়ে লক্ষ্য করতে পারেনি। চোখের জল মুছে একটা লম্বা শ্বাস নিয়ে আদিবা বলে, তাহলে সানিয়া আপু স্বামীর সাথে বিদেশ গিয়ে থাকে না কেন? আমার তো মনে হচ্ছে কোনো কারণ আছে এর পিছনে। তুমিও না? কি কারণ হতে পারে বলো তো? ছেলে ভালো। ও সানিয়া একা থাকতে পারবে না হয়তো, তাই যায় না স্বামীর সাথে। সাইমন কাজ নিয়ে একটু বেশি ব্যস্ত থাকে। কি কাজ নিয়ে এত ব্যস্ত থাকে তা আমার ভালো করে জানা আছে, মনে মনে বলে আদিবা। আহান ড্রাইভ করছে, আদিবা ঝিমাচ্ছে। গাড়িতে উঠলে আদিবার ঘুম আসে। শিয়া হঠাৎ বলে আহানকে, বন্ধু গাড়ি থামাও। শিয়ার মিষ্টি মাখা নরম কণ্ঠে আহান গাড়ি থামিয়ে দেয়। তারপর শিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আদুরি কণ্ঠে বলে, এখানে তো কিছুই নেই বন্ধু। এখানে নেমে কি করবে? সামনে একটা রেস্তোরাঁ আছে, সেখানে নামলে হিসু করতে পারবে। আরে বোকা বন্ধু, আমি হিসু করার জন্য গাড়ি থামাতে বলিনি। নিজের কপালে হাত মেরে বলে শিয়া।
ওদের এমন কাহিনী দেখে কুটকুট করে হেসে ফেলে আদিবা। আদিবার হাসি দেখে কিছুটা লজ্জা পেয়ে যায় আহান। আহান ভ্রু কুঁচকে চোখ ছোট ছোট করে তাকায় শিয়ার দিকে। সে একগাল হেসে বলে, ওই দেখো কত বড় কাশফুল বাগান, চলো না বন্ধু আমরা যাই ওখানে, প্লিজ প্লিজ চলো না। মুচকে হাসে শিয়ার আচরণ দেখে আহান। আহান যাওয়ার জন্য গাড়ি থেকে নামতে গেলে আদিবা শক্ত কণ্ঠে বলে ওঠে, কোথাও যেতে হবে না এখন, ক্লান্ত লাগছে, বাসায় যাব। আদিবার কথা শুনে মন খারাপ করে ফেলে আহান আর শিয়া। দুজনের ইচ্ছে করছে কাশফুলগুলো ছুঁয়ে দিতে। আহান আদিবার কানে কানে ফিসফিস করে বলে, আমরা যাচ্ছি, তুমি আসলে আসো, আর না আসলে অন্য ব্যবস্থা করতে হবে আমার। আদিবার ঢুক গেলে আর আমতা আমতা করে বলে, কি 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 ব্যবস্থা দেখতে চাও? হুম, বলুন শুনি, কোলে করে নিয়ে যাব। আহান এটা বলতে আদিবা নিজে নিজে গাড়ি থেকে নেমে যায়। গাড়ি থেকে নেমে আদিবা বলে, থাকো তোমরা বাপ বেটি, আমি তোমাদের আগে চলে যাব কাশফুল বাগানে। আদিবা এটা বলে হাঁটতে লাগলো। কাশফুল বাগানটা রাস্তা থেকে একটু দূরে, তাই কয়েক পা হেঁটেই যেতে হবে। আহান দ্রুত গাড়ি থেকে নেমে হাঁটা ধরে আদিবার সাথে পা মিলিয়ে। আহানের কোলে শিয়া। হাঁটতে হাঁটতে আহান বলে, জানো এই সময়গুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়, এই মুহূর্তগুলো সারা জীবন বুকে জড়িয়ে রাখবো আমি। আদিবা কিছু বলে না, চুপচাপ থাকতে পছন্দ করে সব সময় আদিবা। আহান একটু একটু কথা বলতে চায় আদিবার সাথে, কিন্তু আদিবা প্রয়োজন ছাড়া তেমন একটা কথা বলে না। ওরা তিনজন অনেক আনন্দ করতেছে কাশফুল বাগানে। শিয়া বিভিন্ন ভঙ্গিমা করছে আর সেগুলো ক্যামেরাবন্দি করছে আহান। সময়টা ধরে রাখা অসম্ভব হলেও স্মৃতিগুলো সহজে বন্দি করা যায়। বাসায় পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে আসে ওদের। পথে রেস্তোরাঁয় দুপুরে খাওয়া সেরে এসেছে, তাই এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে বিছানায় গা এলিয়ে দেয় আদিবা। শিয়া আদিবার সাথে ঘুমালে ওরা আগে ঘুম থেকে উঠে যায়। শিয়া ঘুম থেকে উঠে দেখে আদিবা ঘুমিয়ে আছে। পুরো রুম খুঁজেও আহানকে না পেয়ে রুম থেকে বেরিয়ে আসে শিয়া। ছোট্ট ছোট্ট পা ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে শিয়া। সাইমন অফিস থেকে ফিরেছে। নিজের রুমের দিকে এগোতে শিয়াকে দেখে দাঁড়িয়ে যায় সাইমন। শিয়া গোল গোল চোখ করে তাকিয়ে আছে সাইমনের দিকে। মুখে মিষ্টি হাসি লেগে আছে ছোট্ট পরিটার। সাইমন দুই পা সামনে এগিয়ে শিয়াকে বলে, এত চেনা চেনা কেন লাগছে তোমায় ছোট্ট পরি, কে তুমি?